বিরামহীন বৃষ্টিতে থই থই গোটা রাজধানী, জলজট যানজটে দুর্বিপাকে ঢাকাবাসী। ইনডোর কাটলা বাগান এই অঞ্চলে ডুবে গেছে পানি দিয়ে। এখন আমার পরীক্ষা ছিল আজকে, তো আমি সকালবেলা রওনা দিয়েছি তখন থেকে দেখছি কোমর পর্যন্ত পানি। শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে পানি। 15-16 বছরে এত পানি দেখে নেই, মানে আমরা আজকে যেটা দেখতেছি। পুরো ঢাকা শহর চলে গেছে স্যার, আমরা বিপদের মধ্যে আছি স্যার। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা। পার্বত্যাঞ্চলে এখনো চরম দুর্ভোগে মানুষ। এজন্য আমরা বান্দরবান শহর মডেলে এখানে এসে আশ্রয় নিছি। রান্না করতে পারতেছি না, এখন খাবার কম দিচ্ছে। আর জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি, মৃত্যু ঝুঁকি নিয়েই পাহাড়ে বসবাস স্থানীয়দের। হান্দালা আইলে তো হইলে পারে আমাদের এখানে যেটা আশ্রয়কেন্দ্র আছে এখানেও তো পাহাড় বসে পড়ছে, কোথায় যাবো আর। সংসদ প্লাজায় সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা। এই প্রাঙ্গণেই দাফন। স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ নেই দণ্ডিত শেখ হাসিনার, ভারত সরকারের হস্তান্তরে গ্রেফতার হয়েই আসতে হবে বললেন চিফ প্রসিকিউটর। এক সরকার আরেক সরকারের কাছে হ্যান্ডওভার করবে, অথবা তিনি যদি অন্য কোন প্রক্রিয়া হলে পুলিশের হেফাজতে যাবে। ৭৯,০০০ শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্ট পুল ৩২,৯৬৫। সব পাঠ্যপুস্তক নির্ভুল করার আশা শিক্ষামন্ত্রীর। মুজিব বর্ষ ঘিরে ১,০০০ কোটি টাকা ব্যয় করেছে বিগত সরকার, সংসদে বললেন অর্থমন্ত্রী। মুজিব বর্ষ পালন উপলক্ষে সর্বমোট ৯৮২ কোটি ৯১,৭৪,০০০ কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। ঋণ কর্মসূচির জন্য IMF এর সাথে আলোচনা। আর্জেন্টিনা ভক্তদের জয়োল্লাসে মাতোয়ারা বিশ্ব, রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক, কষ্টার্জিত জয় বলছেন মেসি ও কোচ। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি তাসনিম অর্থী এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। জানাবো পুরো খবর। বিরামহীন বৃষ্টিতে থই থই গোটা রাজধানী, প্রধান সড়ক থেকে অলিগলি, উঁচু কিংবা নিচু এলাকা, জলজট সবখানে। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। নগরীতে এমন প্রবল বর্ষণ শেষ কবে হয়েছে তা মনে করাই মুশকিল। বরাবরের মতো জমে থাকা পানি নেমে যেতে এবারও অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। রাজধানীর অভিজাত এলাকা বনানী, সড়ক জুড়ে যানবাহন নয়, আজ শুধু পানির রাজত্ব। এবার একটু পাখির চোখে দেখা যাক, দৃশ্যটা অবাক করার মতো। মিরপুরে চোখ ফেরালেও অথই জলজটের দৃশ্য, কোথাও হাঁটু পর্যন্ত, কোথাও কোমর সমান। অনেক কিছুই চেঞ্জ হচ্ছে, কিন্তু এই বিষয়ের কোনো সমাধান হচ্ছে না বাংলাদেশে। আসলে কবে হবে বা আদৌ হবে কিনা তা আমরা আসলে জানি না, বলে বুঝাইতে পারবো না আমরা যে কত অসহায়ের মতো আছি। পানিতে তো আমাদের অনেক কষ্ট হইতাছে। অ্যাকচুয়ালি মনে করেন যে চাকা চুক্কা গাতায় পয়রা ভাঙ্গা যাইতেছে গা। ধানমন্ডি পান্থপথ এলাকা, প্রধান সড়ক তো বটেই, জলমগ্ন অলিগলিও, ব্যস্ত এলাকা, কর্মময় দিন, তাই যাতায়াত হয়ে পড়ে বড্ড কঠিন। বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আছি। আসলে যদি পানি নিষ্কাশনের ওইভাবে সুব্যবস্থা থাকতো তাহলে হয়তো এই সমস্যাগুলো হতো না। আমাকে ঘর দুয়ারে কোনোদিন যাওয়ানোর কোনো সুযোগ নাই, পানি পুরা ঘর ডুবিয়া গেছে গিয়া। কিছু দূর এগোলে রাজধানীর নিউ মার্কেট এলাকা, সেখানেও জল থই থই। যারা গেছেন ফিরেছেন দুর্বিপাকের অভিজ্ঞতা নিয়ে। প্রতিবারে তো কি হয়, কোনো কাজ তো হইতেছে না, কাজ সুন্দর করে করতেছে বাটাবার হেই। পল্টন, মতিঝিল, পুরান ঢাকা, ভারী বৃষ্টির পানি জমেছে সবখানেই, যেন বন্যা কবলিত এলাকার অস্থায়ী এক চিত্র রাজধানী জুড়ে। ভরাট হয়ে আছে জলাশয় ও খালগুলো, কাটেনি ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতাও, জমে থাকে পলিথিন সহ নানান বর্জ্য, সঙ্গে যোগ হয়েছে অপরিকল্পিত নগরায়ন। উন্নয়নের প্রকল্প আসে আর যায়, যেখানে সমন্বয়হীনতা আর অনিয়ম দুর্নীতির খবর প্রতিদিনের। এসবের জাতাকলে পড়ে ঢাকার জলজটের পানি দ্রুত নেমে যাওয়ার ব্যবস্থা এখনো অনেকটাই অকার্যকর। শেখ জায়েদ, নিউজ 24, ঢাকা। রাজধানীর জলাবদ্ধতা এবং দুর্ভোগ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই মিরপুরের শেওড়াপাড়ায় আছেন সহকর্মী মাহমুদুল হাসান
ইমন তার সাথে যুক্ত হচ্ছে। ইমন, সারাদিন বিরামহীন বৃষ্টিতে জলজটের কবলে পুরো রাজধানী। আপনি শেওড়াপাড়ায় আছেন, একটু জানতে চাইবো যে বৃষ্টি যেহেতু একটু কমেছে, থেমেছে এবং সেখানে আসলে সড়কে পানি নেমে গেছে কিনা বা দুর্ভোগ কতটা কমেছে একটু জানাবেন। সড়কের পানি এখনো নামেনি। আপনি দেখতেই পাচ্ছেন আমি যেখানটায় দাঁড়িয়ে আছি শেওড়াপাড়ার ঠিক মেইন রোডে, যেখানে আসলে যান চলাচল চলছে পানির ভেতর দিয়ে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এটি আসলে নদীর মতোই। মানুষ আসলে যখন বলে যে মিরপুর নদীমাতৃক এলাকায়, এটা আসলে একদিক থেকে ঠিক, কারণ সামান্য বৃষ্টি হলে এখানে প্রচুর পরিমাণ পানি জমে এবং এই পানিটি নামতে বেশ সময় নিচ্ছে। বৃষ্টি থেমেছে কিন্তু বিকাল নাগাদ বিকাল 4টার দিকে বৃষ্টি থেমে গিয়েছে বা 4টার আগে, কিন্তু এখনও মিরপুরের এই অঞ্চলটি, এই শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর 10 এবং ওই পাশে পল্লবী এবং ইসিবি, এই পুরা জায়গাটা জুড়ে পানি, এখনও রাস্তায় প্রচুর পরিমাণ পানি, এবং পানি থাকার কারণে যেটি হয়েছে যে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে গাড়িগুলো পানির ভিতর নামতে পারছে না। গাড়িগুলো পানির ভিতর নামলেই গাড়ির বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে রাস্তায় প্রচণ্ড জ্যামের তৈরি হচ্ছে। এবং জ্যামের তৈরি হলে মানুষ আসলে, যেহেতু আজকে সাপ্তাহিক প্রথম কর্মদিবস, জ্যামের ভোগান্তি আসলে মানুষকে সবথেকে বেশি পোহাচ্ছে, বেশি ভোগাচ্ছে। একই খবর জানাতে আমরা চলে যাব রাজধানীর আরেক প্রান্তে, অর্থাৎ গ্রিন রোডে আছেন আমাদের আরেক সহকর্মী তাওহিদ। আপনি যেখানে আছেন সেখানকার অবস্থা এবং মানুষের ভোগান্তি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি গ্রিন রোড থেকে যুক্ত হয়েছি, কিন্তু এই গ্রিন রোডে পানি অনেকটা নেমে গেল, এখনও প্রায় অর্ধেকটারও কিন্তু পানি আছে। বিশেষ করে এই পানিতে কিন্তু মানুষের ভোগান্তি বেশ চরমে। এখানে যারা বিশেষ করে প্রাইভেট কার সহ যে অটোরিকশা যারা আছে, এই পানিতে কিন্তু তাদের ইঞ্জিন বিকল হয়ে কিন্তু এই পানির মধ্যেই আছে। এবং আমরা দেখেছি এখান থেকে পানিটা পারাপার হওয়ার জন্য রিক্সা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত 30 থেকে 50 টাকায় যে ভাড়া হচ্ছে, সেখানেও মাঝপথে গিয়ে কিন্তু রিক্সাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিংবা উল্টে যাচ্ছে, মানুষগুলো এই পানিতেই পড়ে যাচ্ছে। আপনি জানেন নিশ্চয়ই যে এখন কিন্তু অফিসগুলো ছুটি হয়ে যাচ্ছে, মানুষ ঘরগামী বাসাগামী যে মানুষ ছুটছে তারা বেশ ভোগান্তিতে। একটু যদি আমি জানিয়ে রাখি যে এই জলাবদ্ধতাটা কেন, আমি এখানে যে দেখলাম যে ড্রেনেজ ব্যবস্থাটা আছে, প্রতিটা সড়কে ড্রেনেজ ব্যবস্থার মুখে কিন্তু দেখতে পাচ্ছি যে বিছানার তোষক, ফলের কার্টুন, বস্তা, নানান ধরনের আবর্জনায় কিন্তু এই ড্রেনের মুখগুলো কিন্তু আটকে আছে, যার কারণে এই জলাবদ্ধতা কিন্তু সড়ক থেকে সরতেছে না। তো এখানকার মানুষ বলছেন যে স্থানীয়রা বা যারা এখানে ব্যবসা করতেছে দোকানে ফুটপাতের পাশে, তারা যদি সতর্ক হতো তাহলে এই ভোগান্তিতে এই গ্রিন রোডবাসীর পড়তে হতো না। তো গ্রিন রোড থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাদের দুজনকে। রাজধানীর জলাবদ্ধতা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঘুম থেকে ওঠার আগেই পানির নিচে গোটা রাজধানী। তাই সপ্তাহের প্রথম কর্মদিবসে ঘর থেকে বেরিয়েই বিপর্যস্ত দশায় পড়েন কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ। সড়কে যানবাহন পাওয়াও হয়ে পড়ে কঠিন, দুর্ভোগ পৌঁছায় চরমে। ছিটেফোঁটা যা পাওয়া গেছে তাতেও গুনতে হয়েছে বাড়তি ভাড়া। পানির থাকার কথা জলাধারে, কিন্তু রোববার যেন তার ঠিকানা ছিল রাজধানীর রাস্তাঘাট আর অলিগলিতে। রাত থেকে টানা বৃষ্টি, তাতেই জলাবদ্ধ চারদিক। রোববার সকাল থেকেই রাজধানীর গ্রিন রোড সড়কটি রূপ নেয় ছোটখাটো একটি খালে। কোথাও কোমর সমান পানি, কোথাও বা বুক সমান পানি অতিক্রম করে যেতে হয় পথচারীদের। সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রকৃতির এমন বৈরী আচরণে জনজীবনে নেমে আসে চরম ভোগান্তি। কোমর পর্যন্ত পানি, তো এমন অবস্থায় তো পরীক্ষা দিতে যাওয়া যায় না। গ্রিন রোড, কাটলা বাগান, এই অঞ্চলটা ডুবে গেছে। হঠাৎ জলাবদ্ধতায় ভোগান্তির শিকার হন রাজধানীর সব এলাকার মানুষ। কোথাও কোথাও রাস্তাঘাট পেরিয়ে বাড়িঘর এবং দোকানপাটেও ঢুকে পড়ে পানি। খালি পানি পানি, পুরো ঢাকা শহর চলে গেছে স্যার, আমরা বিপদের মধ্যে আছি স্যার। জলজটের সঙ্গী হয় যানজট। গতি কমিয়ে চালাতে হয়েছে যানবাহন, আর ইঞ্জিনে পানি ঢুকে মাঝ রাস্তাতেই বিকল হয়ে যায় অনেক গাড়ি। বেড়ে যায় ভাড়া, হাঁটু পানি মারিয়ে পায়ে হেঁটেই রওনা হন অনেকে। পানি আটকে গাড়ি বন্ধ হয়ে গেছে, ইঞ্জিন ব্যাটারি চালিত যেগুলো আসি না, প্যাডেলগুলো একটু আসে। রিক্সা ভাড়া এখন ডাবল হয়ে গেছে, 100 টাকার ভাড়া 200 টাকা হয়ে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে রোববার ভোর থেকে রাজধানীতে প্রথম 6 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 82 মিলিমিটার। পূর্বাভাস বলছে সোমবারও আছে বৃষ্টির শঙ্কা। ঢাকার যে একটা অতি ভারী বর্ষণ, এটা কালকে থেকে কমে যাবে, তবে একেবারে পুরোপুরি ক্লিয়ার হবে না, 3-4 দিন কন্টিনিউ করবে। বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে ছুটি ঘোষণা করা হয়েছে রাজধানী
রাজধানীর অনেক শিক্ষা প্রতিষ্ঠানে স্থগিত করা হয়েছে ক্লাস এবং পরীক্ষা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জলাবদ্ধতায় স্থবির রাজধানী নিউ মার্কেটের ব্যবসা বাণিজ্য। সকাল থেকেই টানা বৃষ্টিতে তলিয়ে যায় অধিকাংশ দোকানপাট। বিকেলে সীমিত আকারে ব্যবসা কার্যক্রম শুরু হলেও নেই ক্রেতার দেখা। রাজধানীর নিউ মার্কেট ক্রেতাদের পদচারণায় মুখর থাকে এখানকার বিপণী বিতানগুলো। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার ফলে অধিকাংশ ব্যবসায়ী খুলতে পারেনি দোকান। মুষ্টিমেয় কয়েকজন বিকেলে বসলেও সময় কেটেছে ক্রেতাশূন্য অবস্থায়। এক সপ্তাহ যাবত তো বৃষ্টি বাদল হইতেছে, আমরা তো ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। সব তলিয়ে গেছে, আমরা কি করে খাবো? এলে দোকান খুলছি, বৃষ্টি বদলে কাস্টমার কম। আজকে খুবই খারাপ গেছে। ক্রেতারা জানান জরুরি প্রয়োজনে জলজট মারিয়ে এসেছেন তারা। প্রয়োজনের কারণে বৃষ্টি হইলেও বেরোতে হচ্ছে আর কি। ওয়েদার যেমনই হোক না কেন, মানুষের কেনাকাটার চাহিদা এটা তো শেষ নেই। সবসময় আসা যায় না, আজকে যেমন বৃষ্টির জন্য ছুটি পাইছে এই জন্য আসছি। কোমর পর্যন্ত পানি আছে, তো দরকার তো আমাদের মার্কেটে শপিংয়ে আসছি। টানা কয়েকদিনের অব্যাহত বৃষ্টিতে ব্যবসায় মন্দাভাবের কথা জানান নিউ মার্কেটের ব্যবসায়ীরা। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা, পাহাড় ধস এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন এবং সম্পদ রক্ষা, ত্রাণ এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা এবং মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে আগামী 6 মাসের মধ্যে গুলশান ও বারিধারা লেকে সংযুক্ত সব অবৈধ বর্জ্য নির্গমন লাইন সম্পূর্ণভাবে বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। রবিবার সচিবালয় বৈঠকে ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার এবং আধুনিক সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের প্রকল্পগুলো পর্যালোচনা করা হয়। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের 8 বিভাগের মাঠ প্রশাসনের সাথে জরুরি বৈঠক করেন সরকার প্রধান। পরিমাণ হচ্ছে 730 মিলিলিটার এবং বর্তমানে আসছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা পুরো রাজধানী জুড়ে। সড়ক অলিগলির কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি। স্থবির শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ব্যতিক্রমী চিত্র। নগরবাসীর যাতায়াত স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। বৃষ্টি জলজট উপেক্ষা করেই নিরলস কাজ করেছেন তারা। টানা বৃষ্টিতে রাস্তায় পানি জমে জলাবদ্ধতা। এমন পরিস্থিতিতে খুব জরুরি প্রয়োজন ছাড়া রাজপথে নামেননি নগরবাসী। খুব নিরুপায় হয়ে যারা বাইরে বের হতে বাধ্য হয়েছেন তাদেরকে পড়তে হয়েছে যানজটের কবলে। ভোগান্তিতে পড়া সেই নগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে ঠিকই রাস্তায় দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। দীর্ঘ সময় ধরে টানা বৃষ্টিতে তাদের দায়িত্ব পালন থেকে নিবৃত্ত করতে পারেনি। বৃষ্টিতে তো অবশ্যই ভিজে, সাঁতার কতই মানে দেখলেন তো পানি এক হাঁটু হয়ে গেছিল। বৃষ্টিতে অনেক সময় ভিজে যায়, ভিজাতে গেলে পোশাক 2 সেট নিয়ে আসা লাগে, 1 সেট ভিজে গেলে আরেক সেট পরি আর কি। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স সবার যাতায়াত নির্বিঘ্ন করতে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রচুর পানি জমছে আর কি, সব ম্যাক্সিমাম রাস্তাঘাট দেখা যাচ্ছে নিচে চলে গেছে, কিন্তু আমাদের ট্রাফিক সেবা কিন্তু থেমে নেই। আমরা এটা কন্টিনিউয়াস রাখতে হচ্ছে, আমাদের বিশ্রাম নেওয়ার সুযোগ নেই, যদিও কষ্ট হচ্ছে, তারপর আমরা চেষ্টা করছি। জলাবদ্ধতায় ড্রেনের ময়লা, নোংরা, দুর্গন্ধ সব মিলেমিশে একাকার। দায়িত্ব পালনের পুরোটা সময় তাদের এমন পরিবেশে কাটাতে হয়। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 7 দিন ধরে দুর্বিষহ জীবন পার করছেন লাখ লাখ মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ বানভাসীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখানকার বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। সাতকানিয়া উপজেলায় 4 লাখের বেশি মানুষ পানিবন্দী। দুর্গত এলাকায় তীব্র খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। আবার আমাদের এখানে পৌঁছেনি। কক্সবাজারে পানিবন্দী লাখো মানুষ। বন্যা কবলিত কিছু এলাকায় পানি নামতে শুরু করলেও অধিকাংশ এলাকা এখনো পানির নিচে।
একই চিত্র বান্দরবানে। ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন অনেকে। তবে পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। আমাদের বন্যায় ঘর বাড়ি তলায় গেছে, এজন্য আমরা বান্দরবান শহর মডেলে এখানে এসে আশ্রয় নিছি। রান্না করতে পারতেছি না, এখন খাবার কম দিচ্ছে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পানিবন্দী প্রায় 30 গ্রামের মানুষ। খাগড়াছড়ির মহাছড়ি উপজেলা সহ বিভিন্ন এলাকায় পানিবন্দীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করছেন সেনাবাহিনী। পানির কারণে তারা আবার আমাদের কাছে আসতে পারতেছে না বা চিকিৎসা সহায়তা নিতে পারতেছে না। তাদের এই চিকিৎসা সহায়তা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের মহাছড়ি জোনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পেইন করা হচ্ছে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। মনু, ধলাই, কুশিয়ারা ও জুরি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাহাড় থেকে নেমে গেলে লুট হয়ে যেতে পারে শেষ সম্বলটুকু। তাই মৃত্যু ঝুঁকি থাকলেও পাহাড়ে বা তার পাদদেশে তৈরি করা ভিটা ছাড়তে চায় না মানুষ। পরিবেশবাদীরা বলছেন, পাহাড় কাটা, দখল রাজত্ব ধরে রাখার প্রশাসনের উদাসীনতার কারণেই হচ্ছে পাহাড় দখল। মেহেদী হাসান সুমনের ক্যামেরায় নাইমা জিকোর রিপোর্ট। বান্দরবানের লামার বড়ইতলিপাড়া দুর্গম এই পাহাড়ে বসবাস কয়েকশো পরিবারের। বন্যায় চারদিক প্লাবিত হওয়ায় ডুবে গেছে পাহাড়ের সাথে লোকালয়ের একমাত্র সড়কটি। চকরিয়ার আমতলিপাড়ার এই দুর্গম পথ দেখেই বোঝা যায় এখানকার মানুষের জীবন কতটা কষ্টদায়ক। আর এই বন্যা তাদের জীবন করে তুলেছে আরো দুর্বিষহ। পাহাড় কেটে ছোট ছোট ঘর বানিয়ে বসবাস করছেন হতদরিদ্র মানুষ। পাহাড় কেটে বানানো হয়েছে স্কুলও। ফলে এই বর্ষায় অরক্ষিত পাহাড় আছড়ে পড়েছে বিদ্যালয়টির একটি ক্লাসরুমে, পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বাকি কক্ষগুলো রয়েছে ঝুঁকির মধ্যেই। এখানকার আরেক বাসিন্দা মিনা আক্তার অপলক দৃষ্টিতে তাকিয়ে তার শোবার ঘরটির ওপর ধসে পড়েছে পাহাড়। কপাল গুনে প্রাণে বাঁচলেও ঝুঁকি জেনেও ছাড়তে নারাজ নিজ ভিটা। ও মাছ যাইবার মতন তো হনমিকে রাস্তা নাই, নইরে তো বাদি কি সহ্য যাবে না, এটা সহ্য না যার আমার কি গজ্জাম। যদি শত জায়গা যদি এক করো তাকে যে 10 বারে জামি টামবে এখন বেলা আইলে তো হইলে পারে। পাহাড়বাসীরা জানান তাদের এলাকা থেকে আশ্রয় কেন্দ্র অনেক দূরে, তার উপর ঘর ছাড়লে রয়েছে দখল ও লুটপাটের ঝুঁকি। আমাদের এখানে যেটা আশ্রয় কেন্দ্র আছে এখানেও তো পাহাড় ধসে পড়ছে, কোথায় যাবো আর? এখানে কোনো আশ্রয় কেন্দ্র নাই। এখান থেকে আশ্রয় কেন্দ্র যেতে হলে প্রায় 3 কিলোমিটার যেতে হবে। এই যে বাড়িতে মাল সামান আছে, মনে করেন এরা ছাগল আছে, এখানকার যদি এরা চলে যায় বাড়ির মালামাল সব লুট করে নিয়ে যাবে। পরিবেশবাদীরা বলছেন পাহাড় কাটার সময় দায়িত্বশীল সংস্থাগুলোর কোনো তৎপরতা দেখা যায় না। তাই বর্ষা এলে পাহাড়ের পাদদেশ বা উপর থেকে মানুষকে সরানোর কাজকে অপতৎপরতাই বলছেন তারা। বর্ষা মৌসুম আসলে, বন্যা শুরু হলে কিংবা বৃষ্টি শুরু হলে প্রশাসন যেভাবে পাহাড় রক্ষার জন্য আন্তরিকতা দেখায়, এটা যদি সারা বছর থাকতো তাহলে কক্সবাজারে কোনো ধরনের পাহাড় ধসের কোনো ঘটনা ঘটতো না এবং পাহাড় কাটারও কোনো শক্তি সৃষ্টি হতো না। প্রতি বর্ষায় মানুষ সরানোর উদ্যোগ নয়, পাহাড় কাটা ও দখল ঠেকাতেই কার্যকর পদক্ষেপ চায় পরিবেশবাদী সংগঠনগুলো। নাইম আল চিকো, লামা, বান্দরবান। পার্বত্যাঞ্চলে বন্যার আরো খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী নাইম আল জিকো। তিনি রয়েছেন কক্সবাজারের রামুতে। জিকো, আপনি কক্সবাজারের রামু এলাকা অবস্থান করছেন, সেখানে আসলে জলাবদ্ধতার চিত্র কি দেখছেন এবং বৃষ্টি থেমেছে কিনা, পরিস্থিতি কেমন? যেমনটি সকাল থেকেই জানাচ্ছিলাম যে গতকাল থেকে ভারী বৃষ্টির কারণে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে কক্সবাজার, চকরিয়া সহ বিভিন্ন এলাকায়। আমি এই মুহূর্তে রয়েছি রামুর একটি দক্ষিণ মিরিচ এলাকায় এবং এখানে যেমনটি দেখছেন যে এই জায়গাটিতে যেখানে হাঁটু পানি এবং সামনে একটু এগুলোই কিন্তু সেখানে কোমর অবধি পানিতে কিন্তু পরিপূর্ণ হয়েছে, যেটি গতকালকে কিন্তু এই পানির অবস্থা নেমে গিয়েছিল। তো এই আবারও পানি বৃদ্ধির কারণে যেই মানুষগুলো রয়েছে তারা কিন্তু আবারও পানিবন্দী অবস্থাতেই রয়েছেন। যেই স্বপ্নটা দেখছিলেন যে আবারও তারা নতুন উদ্যমে নিজেদের স্ব কর্মে ফিরবেন, সেটিতে কিন্তু বাধাগ্রস্ত হয়েছে এবং এখানকার মানুষজন কিন্তু অসহনীয় দুর্ভোগের মধ্যে দিন যাপন করছেন।
তাদের অবস্থা আসলে এখানে খাদ্য থেকে শুরু করে নানান ধরনের সংকট কিন্তু তৈরি হয়েছে। এখানে যেহেতু হতদরিদ্র মানুষের সংখ্যাটা বেশি, দিনমজুরের সংখ্যা বেশি, তো তাদের দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে এই বন্যার সৃষ্টি হওয়ার কারণে কিন্তু এক সপ্তাহ ধরে কর্মহীন হয়ে পড়েছেন এবং তাদের যেই খাবারের সংকট সেটি দেখা দিয়েছে। পাশাপাশি এই এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট থাকায় কিন্তু অনেকের শিশু যারা রয়েছেন, বয়স্ক যারা রয়েছেন, তাদের কিন্তু নানা রকমের পেটের জটিলতা নিয়েও তারা ভুগছেন। তো সামগ্রিকভাবে যদি বলি, বন্যার অবনতি ঘটেছে, তবে বৃষ্টি এই মুহূর্তে এখন আর নেই। আশা করছেন যে বৃষ্টিটি যদি না হয় খুব দ্রুতই পানি নেমে যাবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য অর্থে। আপনাকে নাইমা জিকু আমাদেরকে জানাচ্ছিলেন কক্সবাজারের রামু থেকে। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শেষ নামাজে জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ তার দীর্ঘদিনের সহযোদ্ধারা। সংসদ ভবন চত্বরেই চিরনিদ্রায় শায়িত করা হয় এই কীর্তিমানকে। জাতীয় সংসদের চেনা আঙিনায় সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এসেছেন নিথর দেহে, সাদা কাফনে মোড়ানো এক চিরবিদায়ের যাত্রী হয়ে। জানাজার পূর্বে তার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন বিএনপি মহাসচিব, বিরোধী দলীয় নেতা ও সংসদের স্পিকার সহ অনেকেই। পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করেন তার সন্তান, সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে যেন বেহেশত নসিব করেন। আমার রাজনীতিবিদ হিসাবে একজন সফল রাজনীতিবিদ ছিলেন, অস্থায়ী রাষ্ট্রপতি এবং সংসদের স্পিকার হিসাবে তিনি গুরুদায়িত্ব পালন করেছেন। নিরপেক্ষতা, প্রজ্ঞা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে সংসদীয় গণতন্ত্রের ভিতকে আরো সুদৃঢ় করেছে। এবং আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। শেষ জানাজায় অংশ নিতে ছুটে আসেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে তার দীর্ঘদিনের সহকর্মীরা। কফিনে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার, সেনা প্রধান সহ অনেকেই। এর আগে ধানমন্ডির তাকুয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তাকে শ্রদ্ধা জানিয়ে অর্ধবেলা বন্ধ রাখা হয় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম। সংসদ ভবন চত্বরেই চিরনির্দায় শায়িত করা হয় এই কীর্তিমান ব্যক্তিত্বকে। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরা মাত্রই তাকে গ্রেফতার হয়ে কারাগারে যেতে হবে, এমনটি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল হক। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকার কূটনৈতিকভাবে তাকে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার আইনি ভাগ্য নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। সাবেক এই প্রধানমন্ত্রী সম্প্রতি গণমাধ্যমে জানিয়েছেন ডিসেম্বরে দেশে ফিরতে চান তিনি। তাই তিনি ফিরে এলে কি হবে পরবর্তী আইনি পদক্ষেপ, তা নিয়ে চলছে আলোচনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানালেন, শেখ হাসিনার স্বাধীনভাবে দেশে ফিরে সাধারণ নাগরিকের মতো আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। উনি যেটা বলেছেন যে তিনি এসে আত্মসমর্পণ করবেন, এটার আইনগত কোনো সুযোগ আমি দেখি না। কারণ হচ্ছে তিনি ভারত সরকারের নিয়ন্ত্রণে ওখানে নির্বাসনে আছেন, তাকে আসতে গেলে ওই সরকারের নিয়ন্ত্রণ থেকেই আসতে হবে। তো তিনি এসে আত্মসমর্পণ করবেন, এইটার কোনো আইনগত সুযোগ। শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে গ্রেফতারি পরোয়ানা, তাই আসামাত্রই হতে হবে গ্রেফতার। এক সরকার আরেক সরকারের কাছে হ্যান্ডওভার করবে, অথবা তিনি যদি অন্য কোন প্রক্রিয়া হলে পুলিশের হেফাজতে যাবে। সম্প্রতি শেষ হয়েছে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলার তদন্ত কাজ। এই মামলাতেও প্রধান আসামি শেখ হাসিনা। আনুষ্ঠানিক অভিযোগপত্র দেওয়া হবে 21 জুলাই। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। আর্থিক খাতে শৃঙ্খলায় সরকার কোনো প্রকার আপোষ করবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, শেয়ার বাজার ও দেশের অর্থ লুটপাট জড়িতদের ব্যাপারে বিএনপি সরকার আপোষ করবে না। এ সময় ফ্যাসিস্ট সরকারের সময়ে মুজিব বর্ষ পালনে সারা দেশে 982,91,74,000 কোটি টাকা লুটপাট করেছে। এছাড়া জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের ওপরও
আলোচনা হয়। জনগণের স্বার্থ রক্ষা করে নতুন ঋণ কর্মসূচির জন্য IMF এর সাথে আলোচনা করছে সরকার। আওয়ামী লীগের নেয়া ঋণ জনগণের স্বার্থ বিরোধী ছিল, সেটি বাদ দিয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নতুন ঋণ কর্মসূচির পথে হাঁটছে বিএনপি সরকার। এদিকে অর্থনীতিকে শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে ভিসা নীতি সহজ এবং আধুনিক করারও কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। IMF এর কাছ থেকে সবশেষ 2023 সালে $470 কোটি ঋণ কর্মসূচি নিয়েছিল আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার সেই কর্মসূচির আকার বাড়িয়ে $550 কোটি উন্নীত করে। মোট 5 কিস্তিতে বাংলাদেশ $364 কোটি পায়। তবে ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় নিয়ে প্রায় 1 বছর আলোচনা চলে, শেষ পর্যন্ত তা ছাড় হয়নি। এখন উভয় পক্ষ নতুন ঋণ কর্মসূচির দিকে এগোচ্ছে। সে লক্ষ্যে সচিবালয় অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে বসে IMF প্রতিনিধি দল। অর্থমন্ত্রী বলেন, আগের সরকারের ঋণ কর্মসূচিতে অনেক শর্ত ছিল যা জনগণের স্বার্থ বিরোধী। বর্তমান সরকার এসব বাদ দিয়ে জনবান্ধব নতুন সংস্কারমূলক কর্মসূচিতে আগ্রহী। সংস্থাটির সাথে সেই আলোচনা চলছে। আমরা তো আগের প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি, কারণ ওরা আগের প্রোগ্রাম হচ্ছিল ওই স্বৈরাচার আমলের যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলের, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি। কিস্তি টাকা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমার চিন্তা হচ্ছে যে প্রোগ্রামে যাব এটা বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে কিনা। তিনি আরো জানান, দেশের অর্থনীতির স্বার্থে ও বিদেশি বিনিয়োগ বাড়াতে বর্তমান ভিসা নীতি আরো সহজ ও আধুনিক করা হবে। এর ফলে দেশের পর্যটন শিল্প সমৃদ্ধ হবে। একটা ভিসা নীতি একটা দেশ সম্বন্ধে কথা বলবে, এখানে পর্যটন, এখানে যারা বিনিয়োগ করবে, এই দেশে মানুষ আসবে, এই দেশের উপর আস্থা রাখবে, ভিসা নীতিতে একটা বড় ভূমিকা আছে এখানে। সোমবার সচিবালয়ে IMF প্রতিনিধি দলের সাথে অর্থমন্ত্রীর বৈঠক হবার কথা রয়েছে। শানাজি আসমিন, নিউজ 24, ঢাকা। আর্জেন্টিনার বুয়েনোস এয়ারেস থেকে যুক্তরাষ্ট্রের কানসাস সিটি, সবখানেই আকাশী সাদা উৎসব। সুইসের স্বপ্নযাত্রা থামিয়ে মেসিদের বন্দনায় সবাই। ভক্তদের আশা, পরীক্ষা যত কঠিনই হোক, আলবিসেলেস্তে শিবিরই মাতবে তাদের চতুর্থ শিরোপা জয়ের উদযাপনে। ম্যাচ পরিচালনা নিয়ে বিতর্ক আর উত্তেজনায় ভরা এক লড়াই শেষে সেমিফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা। শেষ 4-এ ওঠা আলবিসেলেস্তেদের জয়ের দিনেও রেফারির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে মাঠের বাইরেও চলছে তর্ক বিতর্ক। তবে লিওনেল মেসি ও কোচের মতে এটি ছিল তাদের জন্য একটি কষ্টার্জিত জয়। এই ছিল নিউজ 24 সংবাদের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।